5ই আগস্ট বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এই বিভ্রান্তির মধ্যে দিয়ে 6 মাস কেটে গেছে এই বাংলাদেশের বাঙালি জাতির, এবং তারপরেও কিন্তু এই বিভ্রান্তি এখনও সুচারুভাবে সেটি সমাধান হয়নি। যেই বিষয়টিকে গতকালকে আমরা দেখেছি যে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলার বিষয়ে, সেটি ছিল ছাত্র জনতা একসাথে জড়ো হয়ে তারা একটি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। ক্ষোভের বহিঃপ্রকাশের পেছনে ছিল শেখ হাসিনা ভারত থেকে তার বক্তব্য প্রচার শুরু করেন, এবং 52 মিনিটের বক্তব্যে একবারের জন্য তিনি এই ছাত্র জনতার উদ্দেশ্যে বলেননি যে গণ অভ্যুত্থানে যে মৃত্যুগুলো ঘটেছিল, যে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। এই বাস্তবতায় আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটির নাম দিয়েছি আমরা বিপ্লবের 6 মাস প্রত্যাশা ও প্রাপ্তি। কতটা প্রত্যাশা সমাধান হয়েছে, কতটা প্রত্যাশা পূর্ণ হয়েছে, আর আগামীর প্রাপ্তিটা কতটা সামনে এগিয়ে যাবে। আমাদের সঙ্গে দর্শক আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এএসএম সুজাউদ্দিন, আপনাকেও স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের মূল আলোচনা শুরু করব, তবে তার আগে প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। 32 নম্বরে ভাঙচুর, অনভিপ্রেত প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি। হাসিনার বক্তব্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনূস। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে আজও ছাত্র জনতার বিক্ষোভ, দেশ জুড়ে বিভিন্ন স্থানে নাম ফলক উৎপাটন, ষড়যন্ত্রের অভিযোগে আটক শাওন। গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ, ভারতে বসে দেশ অস্থিতিশীল করতে চায় হাসিনা, বললেন মেজর হাফিজ। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা, ভোক্তা অধিকারের হুঁশিয়ারি, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকার প্রত্যাশা। এবং মরণোত্তর 21-এ পদক পেলেন হেলাল হাফিজ, শহীদুল জহির, মাহফুজুল্লাহ। 21-এর মেলায় পাঠকের আগ্রহ এবার জুলাই বিপ্লবের বই। আমরা যে আলোচনাটি করতে চাই ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, ববি হাজ্জাজকে দিয়ে শুরু করতে চাই। আপনি একটি প্রচলিত এবং বড় রাজনৈতিক দলে ছিলেন, এবং সেখান থেকে বের হয়ে এসে আপনার এই যে এনডিএমের পথ চলা, এবং আপনার এই রাজনৈতিক দলের পথ চলার মধ্যে 5ই আগস্টের মতো একটি অভ্যুত্থান ঘটেছে, এবং গতকালকে এই অভ্যুত্থানের যদি আমরা বলি এক্সটেনশন, তেমন হতে পারে যে গতকালকে বিভিন্ন স্থানে এই আওয়ামী লীগের যারা নেতারা ছিলেন, যাদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ এবং খুন, গুম, হত্যা, রাহাজানি বিভিন্ন জিনিসের অভিযোগ রয়েছে, তাদের বিভিন্ন বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চিত্র আমরা দেখতে পেলাম। এবং সেই সঙ্গে দেখতে পেলাম যে যেই সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি একটি বক্তব্য প্রচার করলেন আওয়ামী লীগের পেজে, এবং সেখানে এই বক্তব্যের প্রচারের যে ঘোষণা দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু ছাত্র জনতার কেউ কেউ ফেসবুকে এই কর্মসূচি পালনের ঘোষণা দিলেন। আপনার রাজনৈতিক যে মতাদর্শ, সেখান থেকে এইটার মন্তব্য কি এই বিষয়গুলোতে কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে সালাম, এবং সকল শ্রোতা দর্শক যারা দেখছেন বা দেখবেন, এবং আমার সহ আলোচক সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, গতকাল যে ঘটনাটা ঘটেছে বা গতকাল থেকে যেটা শুরু হয়েছে, 5ই আগস্টের পর আমরা কিছু আক্রমণ দেখেছি, এবং অবভিয়াসলি ক্ষোভের বশে কিছু আক্রমণ তো হবে, এটা স্ট্যান্ডার্ড আমরা ধরেই নিয়েছিলাম। কিন্তু সেটাও আমি বিশ্বাস করি যে মাত্রা অতিরিক্ত হয়নি। মানে জাতিগতভাবে বা দেশের জনগণ যতটাই ক্ষোভের জায়গা থাকুক না কেন, সেই ক্ষোভটা এমন কোনোভাবে আপনার ম্যানিফেস্টেশন হয়নি যেটাতে আমরা বলতে পারি যে অনেক বড়োভাবে কারোর কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা গ্রুপের ক্ষতি করা হয়েছে, ইভেন দো তারা 16 বছর দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অনেক অপরাধ করেছে, গণহত্যা ঘটিয়েছে, ভোট চুরি করেছে, অর্থনৈতিক বিশাল লুটতরাজ করেছে, বড় বড় অপরাধ করেছে। তারপরও অনেক বিশাল কোনো বহিঃপ্রকাশ কিন্তু হয়নি। মানে ঠিক আছে, তারা গেছে, তারা শেষ, আমরা নতুন করে আমাদের দেশ গড়ব কিছু দূর। 5ই আগস্টের পরও আমরা দেখেছি এই ধরনের একটা মানসিকতা নিয়েই আমাদের দেশ জাতি এগিয়ে গেছে। তবে গত কয়েকদিন আমরা দেখছিলাম, স্পেশালি গত কয়েক সপ্তাহ বা মাসখানেক ধরে আমরা দেখছিলাম যে আবার এই যে অলরেডি নিষিদ্ধ একটা অর্গানাইজেশন ছাত্রলীগ, তারপর এই আওয়ামী লীগের
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছিলেন। কয়েকটা জায়গায় দেখেছি পোস্টারিং শুরু হয়েছিল, কয়েকজনকে অ্যারেস্ট মানে ধরাও হয়েছে লিফলেট বিতরণের সময়, আবার এরকম অনেক ভিডিও এসছে লিফলেট বিতরণ করেছে কিন্তু ধরা হয়নি। দেয়ালে দেয়ালে চিকা মারা শুরু করে দিয়েছিল, জয় বাংলা, আমরা আবার ফিরবো, হোয়াট এভার। এই জিনিসগুলো, তো এটা একটা পয়েন্টে বেড়ে যাবার পর আবার নতুন করে ক্ষোভটা তৈরি হয় যে এরা এইভাবে ফিরে আসতে চায়, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা গতকাল আমরা দেখেছি, বা গতকাল আমরা দেখেছি 32 নম্বর থেকে শুরু হয়েছে, ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু হয়েছে এবং দেশের অনেক জায়গায় ছড়িয়ে গেছে। এগেন, ধ্বংসাত্মক কোনো ধরনের অ্যাক্টিভিটিতে যদিও আমরা রাজনৈতিকভাবে বিশ্বাস করি না, ধ্বংসাত্মক যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা রাজনৈতিকভাবে বিশ্বাস করি না, তবে সব সময় তো নর্মাল সময় না। সো যখন এক্সট্রিম সময় আসে তখন অনেক এক্সট্রিম অ্যাক্টিভিটিস বা অ্যাকশনসও হয়তো আমাদের মেনে নিতে হয়। এখন যেমন দেখেন, গতকালের আগ থেকেও অনেকে আওয়াজ তুলছিল যে, এবং আমি আজকেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় অনেক ছড়াছড়ি করছে যে পাকিস্তানি একটা মেন্টালিটি বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের স্বাধীনতার সাথে আমি পরিষ্কার করতে চাই, যারাই আপনাদের শ্রোতারা দেখবেন সবার কাছে পরিষ্কার করতে চাই, ধানমন্ডি 32 নম্বরের সাথে 71 এবং বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কখনো ছিল না। এগুলো মিথ্যাচার, শেখ হাসিনার তৈরি করা মিথ্যাচার, এবং শুধু শেখ হাসিনা না, এই পুরো আওয়ামী গোষ্ঠী যারা মিথ্যাচারেই বিশ্বাসী তাদের তৈরি করা একটা মিথ্যাচার। দেখেন, আমাদের গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করেছিলেন তাজউদ্দিন সাহেব, মূল নেতা ছিলেন তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেবের উনার কর্ণধার, উনার বড় কনিষ্ঠ কন্যা তার বইতে পরিষ্কার করে লিখেছেন যে 25শে মার্চে তাজউদ্দিন সাহেব প্লিড করেছেন শেখ মুজিবের সাথে যেন মিনিমাম একটা ডিক্লারেশন দেন স্বাধীনতার। শেখ মুজিবুর রহমান দেন নাই, এবং এটা নিয়ে বহুত কথা হয়েছে ভাই। গত 16 বছর এটা নিয়ে কেউ কথা বলতে পারেনি, কথা বললে মামলা মোকদ্দমার আগে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান, উনি যত বড় নেতা ছিলেন, যা ছিলেন সেটা ভিন্ন কথা, বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের ডিক্লারেশন লিখিত মুখে কোনোভাবে উনি দেন নাই। যদি মুখে দিতেন তাহলে তাজউদ্দিন সাহেবের এটা পরে বানাতে হতো না, যদি লিখিত দিতেন তাহলে আমাদের ইতিহাসের পাতে এটা থাকতো। সো ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাসের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। ওইটা যেটা ছিল ওইটা হাসিনা বানিয়েছিল, তাদের এই যে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ চিন্তাধারার লেগাসির একটা মিউজিয়াম বানিয়েছিল। সো সেইটা ভেঙে দেয়া আমি কোনোভাবেই দোষের কিছু দেখি না। একই সাথে যারা বিদেশে যেও, এবং আমি গতকাল এবং গত পরশু দেখেছি যে বিদেশে পলাতক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা বিদেশে পলাতক অবস্থায় এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া শুরু করেছে। মাঝখানে বেশ কিছুদিন তারা চুপচাপ ছিল, এতটুকু লজ্জা তাদের ছিল যে দেশের বিরুদ্ধে এত বড় বড় ক্রাইমস করে তারা যে পালিয়েছে, আচ্ছা অ্যাটলিস্ট মাথা ঢেকে পালিয়ে থাকুক। গত দুদিন আমি দেখেছি তারা বিশালভাবে ঢালাওভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট দেওয়া শুরু করেছে, তারা দেখে নেবে, তারা করে নেবে, তারা এইটা তাদের সাথে অত্যাচার। একটা মিনিমাম দেখেন, শেখ হাসিনা, আপনি একটা কথা বললেন, আপনি ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখার সময় আপনি একটা কথা বললেন যে শেখ হাসিনার স্পিচে, বক্তব্যে, অনলাইন বক্তব্যে আপনার জুলাই আন্দোলন রিলেটেড কোনো শ্রদ্ধা বা যে এত রিকনসিলেশন বাদ দেন, একটা মিনিমাম ক্ষমা এগুলো চাওয়া ভালো হয়েছে সে চায়নি ভাই। কারণ সে যদি ক্ষমাটা চাইতো এটাও মিথ্যা ক্ষমা চাওয়া হইতো। শেখ হাসিনা প্রত্যেকটা পদে পদে, এই দেখেন জুলাই মাসেই, মানে গত 16 বছর তো আমরা দেখেছি, তার আগে অনেক দেখেছি, বাট জুলাই মাসে আপনি তার মিথ্যাচার দেখেননি। যেই দিন বলল যে আপনার কি বলল না, রাজাকারের বাচ্চাদের চাকরি হবে নাকি, যেই দিন এই কথাটা বলল, তার দুদিন পর নিজের লোকজনকে দিয়ে, এখন আমরা জানি ভাই এটা তো মানে সরকারি তদন্তে চলে এসছে, নিজের লোকজনদেরকে দিয়ে আগুন লাগিয়েছে মেট্রো রেলে, লাগানোর পর এসে কালো শাড়ি পরে টেলিভিশন পর্দার সামনে কান্না। ভাই বাংলাদেশের বড় বড় অভিনেত্রী তো এত স্বাচ্ছন্দ্যে এত মানে সাবলীলভাবে ইচ্ছামতো কান্না নিয়ে আসতে পারে না। তাহলে সবচেয়ে বড় অভিনেত্রীর পুরস্কারটা এটলিস্ট শেখ হাসিনার প্রাপ্য ছিল, হয়তো এখনো আছে। তাকে যখন আমরা বিচার করতে নিয়ে আসব, যখন সে কাঠগড়ায় দাঁড়াবে, যখন তার বিচার কায়দা চলতে থাকবে, তখন একই সাথে আমি বলবো যে তাকে একটা পুরস্কারও দেওয়া উচিত, অভিনয়ের শ্রেষ্ঠ অভিনেত্রী, নেগেটিভ রোল, এরকম একটা তাকে দেওয়া উচিত। সো এই কাজগুলো যে হয়েছে, এই কাজগুলো যে তারা করেছে, এই যে লেগাসিটা তারা তৈরি করছে, আপনি মনে করেন যে বাংলাদেশের জনগণ একে একে শেখ মুজিবের সব কি বলে স্ট্যাচু বলেন বা যতই ছবি বা যাই ছিল সব একে একে ভেঙে দিয়েছে। অগাস্টের 5 তারিখে তো বড় বড় জায়গায়, মানে ওই পদ্মা সেতু এরকম বড় বড় 2-4টা ছাড়া আর কেউ হাত দেয়নি।
অগাস্টের 5 তারিখের পর বড় বড় কয়েকটা জায়গায় ছাড়া শেখ মুজিবের স্ট্যাচু কেউ হাত দিয়েছিল না, শেখ মুজিবের মুরালস কেউ হাত দিয়েছিল না। কিন্তু গতকাল একটা পয়েন্টে যে জনগণের কাছেও, তরুণদের কাছেও পরিষ্কার ভাই, যে এদের কোনো চিহ্ন যদি আমরা রাখতে দিই, ওই চিহ্নটাকে তারা লেগাসি হিসেবে তৈরি করে তারা নতুনভাবে আবার বলয় সৃষ্টি করতে চেষ্টা করবে, নতুনভাবে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করবে, এবং আগামীতে আবার এই ফ্যাসিবাদ ভিন্ন কোনো একটা চেহারা নিয়ে, ভিন্ন কোনো একটা আঙ্গিকে তারা ঠিকই নিয়ে আসতে চেষ্টা করবে। সো এখানে তাদেরকে অ্যাকচুয়ালি চুরমার করে ভেঙে মানে একদম মাটির সাথে মিশিয়ে দেয়, এটা গুরুত্বপূর্ণ ছিল। এস.এম. সুজাউদ্দিন, আওয়ামী লীগ যেটি বলছিলেন, ববি হাজ্জাজি বলছিলেন যে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে। আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতাদর্শ থাকবে। আওয়ামী লীগ যদি বহুদলীয় গণতন্ত্রের কথা হয়, বহুদলীয় গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগ আসতেই পারে একটি রাজনৈতিক দল হিসেবে, যেটি আওয়ামী লীগ নিজেই বাকশাল গঠন করেছিল। আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান, এবং এরপরে বহুদিন আওয়ামী লীগ বন্ধ ছিল। 82 সালে আবারও আওয়ামী লীগ দলীয়ভাবে আসে। এই জায়গা থেকে আপনারা জাতীয় নাগরিক কমিটির অবস্থান কি? আওয়ামী লীগের যে কথাগুলো ববি হাজ্জাজ বললেন, এবং গতকালকে ছাত্র জনতার দেশ জুড়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল। ধন্যবাদ সবাইকে। আমি এটার সাথে একটা কথা যুক্ত করতে চাই। আমি বলছিলাম যে এই যে আওয়ামী লীগের যে রাজনীতি, যে রাজনৈতিক যে তাদের একটা কুৎসিত, এটাকে আমি ফিলোসফি বলবো না, যে সংজ্ঞায়িত তারা করে, যে থিওরিতে তারা বিলিভ করে, এটা পৃথিবীর বড় বড় ফেসিস্ট এবং কলোনিয়াল মাইন্ডসেট আপের লোকজন কিন্তু একই ধরনের রাজনীতিগুলো করে, এবং যারা পৃথিবীতে বড় ধরনের ঘটনাগুলো তো কলোনি করে নাই, বড় ধরনের বাংলাদেশের একটি রাজনৈতিক না, দল। বড় ধরনের যারা ঘটনা ঘটিয়েছে, আমি বললাম যে সেই চিন্তা থেকেই ওই ঘটনাগুলো ঘটা। সেটা হচ্ছে যেটাকে আমি বলছি যে ফিয়ার অফ ফিয়ার। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আওয়ামী লীগ হয়তো কোনো স্ট্রাকচারাল কলোনি করে নাই, কিন্তু আওয়ামী লীগ এখানকার বিদ্যমান বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোতে, প্রত্যেকটা জায়গায় তার যে একটা ফিয়ার অফ ফিয়ার সে যেটা তৈরি করেছে, এটা কোনো অংশে কলোনির চেয়ে কম নেই। গতকালকের যে ঘটনাটা ঘটেছে, লেগাসি অফ হ্যাঁ কলোনাইজেশন। জি, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এতদিন ধরে সে একটা ভয় দেখিয়েছে এবং সেটার একটা রিপারকেশন হয়েছে, এবং আমরা জানি যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে গতকালকের যে ঘটনা, এটা হচ্ছে আগে যে একটা ফেয়ার অফ ফেয়ার যে সে চেষ্টা করেছে গত কয়েকদিনে, এটাও কিন্তু চলে গেছে। এটার প্রধানতম কারণ হচ্ছে যে স্কাল্পচারগুলোর কথা বললেন, এবং যেই ধরনের স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, এই স্ট্রাকচারগুলো শুধুমাত্র একটা স্ট্রাকচার নয়। আপনি যদি এই মিউরালের একটা ফাইন্যান্সিয়াল ফ্রড বা একটা ইনভেস্টিগেশন করা হয়, সেখানে দেখবেন এই প্রতিটা মিউরাল কীভাবে জনগণের টাকা লুণ্ঠিত করে তারা কিন্তু এই জিনিসগুলো বানিয়েছে। সেকেন্ড হচ্ছে যে এই ধরনের সাহস আসলে কীভাবে পায়, যেখানে এখনও রক্তের দাগ আসলে শুকায় নাই। আওয়ামী লীগ প্রশ্নে দুই ধরনের ঘটনা। একটা ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ তো এটা আসলে একটা আধিপত্যবাদের যে চিন্তা, আপনি ভারতে বসে কিংবা আরও বিভিন্ন জায়গায় তাদের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলা, তারা যেই পরিমাণ নানাভাবে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নানাভাবে তারা মেসেজ পাঠাচ্ছেন, নানাভাবে তারা বিভিন্ন ধরনের মানুষকে নতুন করে আবার তাদের যে কুৎসিত যে ভয়ঙ্কর যে চিত্রটা, তারা কিন্তু মানুষকে আবার সেটা পরিচয় করে দেওয়ার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রশ্নে জনগণের যে অভিপ্রায়, জনগণের যে চিন্তা, সেই চিন্তায় আসলে জাতীয় নাগরিক কমিটির চিন্তা, সেই চিন্তায় আসলে জাতীয় নাগরিক কমিটি ধারণ করে। গতকালকের যে ব্যাপারটা, যেটার আউটবাস্টে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে ছাত্র এবং জনতা, যে জনতার কথা বলা হচ্ছে, যেখানে সকল শ্রেণীর মানুষ আসলে তাদের ভিতরকার যে ঘটনাটা, সেই ভিতরকার যে একটা মানে আছে না, যে আপনি থাকতে পারছে না, যে এত বড় একটা ঘটনার পরে কোন সাহসে আবার একটা, তো আমি বলবো যে সে তো শুধুমাত্র জেনোসাইড করে নেই, আমি বলবো যে ইজ এ লাইভ জেনোসাইড। লাইভ জেনোসাইড কি? সে যখন এই মিডিয়াতে এই কথাগুলো বলছে, যে এই ধরনের যেসব মানুষগুলোর কাছে, শিশুর কাছে সে যে মেসেজগুলো পৌঁছাচ্ছে, ইভেন তাকে যদি শুধুমাত্র একবার বিচার করা হয় ফিজিক্যালি, সেটা খুব বেশি আসলে ন্যায্য হবে না, তাকে সেকেন্ড টাইম আবার বিচার করা হবে, কারণ সে একটা নিউ মিডিয়া ওয়ার তৈরি করেছে। যে নিউ মিডিয়া ওয়ারের ফলে আমাদের এখানকার যে তরুণ জনগোষ্ঠী এবং সাথে সাথে আমাদের বিদ্যমান পরিস্থিতিতে সারা বাংলাদেশের মানুষ এক ধরনের একটা আতঙ্কময় পরিস্থিতিতে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানকার যে ছাত্র তরুণ জনতা, এরা আসলে এই ধরনের আধিপত্যবাদী ফেয়ার অফ ফেয়ারকে কিন্তু তারা এক ধরনের তোয়াক্কা করে না, এবং সেটার তো একটা রেজাল্ট আমরা পেয়েছি, সেটার একটা রেজাল্ট আমরা দেখেছি। এবং আওয়ামী লীগ অনেকভাবে মনে করেছিল যে তারা কোনো ধরনের তাদের ছত্রছায়া অথবা কোনোভাবে একটা ছায়া মারিয়ে হয়তো তারা সামনে আসবেন, এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু সারা বাংলাদেশে ঠিক এইভাবে ছাত্র জনতা আবার কিন্তু নতুন উদ্যমে তারা কিন্তু এই জায়গাতে ফিরে আসে। একটু যোগ করতে চাই যে এই যে ছায়ার কথা যেটি বললেন ববি হাজ্জাজ, আপনাকেও বলছি, সেটি
এই যে কারো কারো ছায়ার পেছনে তারা ছায়া হয়ে আসতে চায়, তাদের পেছনে ছায়া হয়ে আসতে চায়, এরা কারা? এদের উদ্দেশ্যটা কি? এরকম কোনো বাস্তব ধারণা আছে কিনা যে আপনার ছায়ার পিছনে তিনি আসতে চান? আপনি বলতে আপনাকে না, যে কারো ছায়ার উপর কারা তারা? ডেফিনেটলি নট। সেটা হচ্ছে যে ফেসিস্ট তো একটা শুধুমাত্র একটা এক্সিস্টিং বডি না, একটা ফেসিস্ট একটা মেন্টালিটি। তো আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের ফেসিস্ট যে পলিটিক্যাল ইকোনমি, সেই ফেসিস্ট পলিটিক্যাল ইকোনমিতে কিন্তু আলটিমেটলি খুব বড় কোনো চেঞ্জ আসে নাই। সেই ফেসিস্টের নানা ধরনের কর্মকাণ্ডে কিন্তু খুব বড় ধরনের চেঞ্জ আসে নাই। আমরা এক গ্রুপ অফ পিপলকে নানা জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং নানাভাবে তারা তাদের আশ্রয় প্রশ্রয়ের আমরা নানা ধরনের কথা শুনি যে 500-র অধিক যে আওয়ামী লীগের যে নেতাকর্মী, এই নেতাকর্মীগুলো আসলে কোথায়, যে তাদেরকে কে বা কারা আসলে এখান থেকে বিদেশে যেতে বা নানাভাবে তাদেরকে আত্মগোপনে যেতে আসলে সহযোগিতা করেছে। যে প্রত্যেকটা জিনিস জনগণের যে অভিপ্রায় বা জনগণের যে চিন্তা বা জনগণের যে অধিকারের যে প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু এই জিনিসগুলি কনফ্লিক্ট, যেটা আওয়ামী লীগ, আমি ওই কথার সাথে আমি আবারও বলছি যে কলোনিয়ালিটি সে আসলে মস্তিষ্ক হরণ এবং মস্তিষ্কের অধিকার চর্চা না করতে পারা এবং অধিকার চর্চা করতে না দিয়ে সে যে ধরনের কলোনিয়ালিটি তৈরি করেছে, এই কলোনিয়ালিটি শুধুমাত্র ব্রিটিশ কলোনিয়াল নয়, এটা আমাদের এখানকার যে শিশুটা ক্লাস 1-এ পড়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই প্রত্যেকের কিন্তু এই স্মৃতিগুলো আছে। সো এটা আমাদের কারো কাছে আসলে মুছে যায়নি। তো আমরা বলতে চাই যে বিদ্যমান পরিস্থিতিতে এখানে আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফিজিক্যাল স্ট্রাকচার নয়, একটা ফিজিক্যাল স্ট্রাকচারের তো বিচার করতেই হবে এবং বিচারের তো আমরা স্ট্রংলি সেটা নিয়ে আমরা কাজ করছি। সাথে সাথে এইটার যে একটা বিদ্যমান পরিস্থিতি, তার নানা ধরনের ছায়া এবং নানা ধরনের মস্তিষ্ক প্রসূত যে ব্যাপারগুলো এবং সে ফেসিস্টের কোনো ধরনের চিহ্ন আসলে এই দেশে থাকার কোনো ধরনের ন্যায্যতা নাই। আমি একটু মানে একটু আলাদাভাবে জানতে চাই, সেটি হলো যে এই এই ভাঙার মাধ্যমে আসলে কি আওয়ামী লীগকে সঠিক জবাব দেওয়া গেল? এই ভাঙা ছাড়া কি আর কোনো জবাব দেওয়ার সুযোগ ছিল কিনা? আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট এই ভাঙা আসলে আওয়ামী লীগের জবাব, এটা বা অনেকে বলছেন এটি বুলডোজার কর্মসূচি, সেটাও বলা যেতে পারে। আমি কর্মসূচির কোনো এটা এগেইন এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের এটা কারোর কর্মসূচি না। কেউ মানে আমার যতদূর আমি জানি কোনো সংগঠন অফিশিয়ালি এই কর্মসূচির ডাক দেয়নি। এটা স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গা থেকে অনেক হয়তো তরুণরাই ডাক দিয়েছে, আমি ছাত্রও বলবো না, তরুণরা ডাক দিয়েছে এবং অনেক তরুণ গ্রুপ একে অপরের সাথে এটাতে মানে সর্ট অফ লাইক কি বলে নাম একত্রতা ঘোষণা করে সবাই ওখানে পৌঁছে গেছেন। সো এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। তবে কিছু জিনিস, যেমন আপনি এর আগে বলছিলেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, হয়তো আপনি বলছিলেন যে বহুদলীয় এবং বহুমাত্রিক গণতন্ত্র বাংলাদেশে থাকতে হলে আওয়ামী লীগ আরেকটা রাজনৈতিক দল, তার অধিকার আছে রাজনীতি করার। একেবারেই না। বহুদলীয় গণতন্ত্রের সাথে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড একসাথে চলতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের সাথে দেশ জাতি বিরোধী কর্মকাণ্ড একসাথে চলতে পারে না। আমরা যখনই একটা সংবিধান লিখি, একটা স্টেট যখন গঠন করি, স্পেশালি সর্ট অফ লাইক সিন্স দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আমরা যে জায়গাটায় আসছি, বা তারও আগে ফ্রম দ্য আমেরিকান রেভলিউশন আমরা যে জায়গাটায় আসছি, যে আমরা আর রাজায় বিশ্বাস করি না। সো আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি এবং জনগণের ক্ষমতাটা হয় একটা কন্ট্রাক্টের ভিত্তিতে। ওই কন্ট্রাক্টটা হলো সংবিধান। এই সংবিধানে আমরা বেসিক্যালি আমরা নিজেরা সাজিয়ে ফেলি যে জনগণের সাথে স্টেটের কি সম্পর্ক, স্টেটের সাথে জনগণের কি সম্পর্ক, জনগণের একে অপরের কি সম্পর্ক। এই ভিত্তিতে ওই স্টেটের বাউন্ডারির ভেতরে রাজনীতি হবে, এই ভিত্তিতে। সো এই ভিত্তির বাইরে যখনই রাজনীতি যেতে চেষ্টা করবে, ওটাকে আর রাজনীতি হিসেবে দেখা হবে না, ওটাকে টেরর হিসেবে দেখা হবে। আমি আইনের জিনিসপত্র, আইনের ভাষার বহির্ভূতভাবে কথা বলছি। সো যেই মুহূর্তে ওই সংবিধানে যা লেখা আছে, ওই কন্ট্রাক্টের ভেতরে একটা নাগরিকের যে যতখানি অধিকার আছে সেটা লঙ্ঘন করে বা সেটা বহির্ভূত, মানে সেটার বাইরে যে যখনই আপনি কিছু কাজ শুরু করবেন, সেটাকে আর ওই দেশের রাজনৈতিক কর্মকাণ্ড বা অন্য কোনো ন্যাচারাল কর্মকাণ্ডের মধ্যে আপনি ফেলতে পারবেন না। ওইটাই হবে টেররিস্ট অ্যাক্টিভিটি। আওয়ামী লীগ দলগতভাবে যদি বলেন, সংগঠনগতভাবে যদি বলেন, গত 15.5 বছর এই কাজগুলো করেছে। তারা 15.5 বছর দেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। তারা 15.5 বছর দেশের জনগণের ভোটের অধিকার, যেটা ওই যে সংবিধানের সবচেয়ে বড় অধিকারের ভেতরে কিন্তু আমার
মতের অধিকার, আমার সরকার আমার হবে, দ্যাটস দ্য বেসিস অফ দ্য কন্ট্রাক্ট। সংবিধানের ফার্স্ট বেসিস অফ দ্য কন্ট্রাক্ট ইজ এই সরকার পরিচালনা যে করবে আমি তাকে বসাবো, ক্ষমতা আমার। সেটা যখনই আপনি লুণ্ঠন করেছেন তখনই আপনি পুরো সংবিধানের বিরুদ্ধে চলে গেছেন। বাই এনি লিগাল মোরাল ডেফিনিশন অফ এ টেররিস্ট গ্রুপ, দিস ইজ এ টেররিস্ট গ্রুপ। আর যখনই আপনি বারবার গণহত্যা করেছেন, ঠিক আছে আপনি গণহত্যা বলতেই পারেন, আমরা এখনো সবগুলোর হিসাব পাইনি, হয়তো 200 না 2000 মেরেছে, 2000 না 2 লাখ মেরেছে, এখনো জানি না, ঠিক আছে জান 200 তো মিনিমাম মেরেছে, আমি গণহত্যাই ধরছি। বাট অন্যটা দুইটাই কিন্তু পুরোপুরিভাবে সংবিধানকে যতভাবে লঙ্ঘন করা যেতে পারে করা হয়ে গেছে। সো আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তারা নিজেরা বলতেই পারে ভাই, বাট উইথ অল দ্য এভিডেন্স উই হ্যাভ, মানে লিভিং এভিডেন্স আমাদের মুখের সামনে ভাই, এখানে কোনোভাবে তাকে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা আখ্যায়িত আর করতে পারি না। আপনি বলতেই পারেন ভাই যে 49-এ আওয়ামী লীগ ছিল বা আমি মুসলিম লীগ ছিল একটা রাজনৈতিক দল, আমি পুরোপুরি আপনার সাথে একমত। আপনি বলতেই পারেন 58-এ যখন আওয়ামী লীগ হলো তখন এটা রাজনৈতিক দল, আমি আপনার সাথে পুরোপুরি একমত। 69-এ আওয়ামী লীগ, তাও আমি আপনার সাথে একমত। আপনি 96-97-ও বলেন ভাই, আমি মেনে নিব। 2009 থেকে 2024 আওয়ামী লীগ was a terrorist organization by pure definition of going against the constitution. ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টে জানাতে পারেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। আবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার হলে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেখানে কমেন্টের মাধ্যমে। যেটি ববি হাজ্জাজ বলছিলেন, এবং আপনাকে আরেকটি বলি যে আমাদের এখানে একজন এখানে কমেন্টে জানতে চেয়েছেন আপনার কাছেই, আওয়ামী লীগ যদি আবারও সুযোগ পায় রাজনীতি করার, তাহলে দেশ কি বিভাজনে পড়বে কিনা, ববি হাজ্জাজ ভাই যদি বলতেন। জি, আপনার মানে প্রথমে আপনার শ্রোতা যিনি প্রশ্নটা করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করবার জন্য। তবে ওনার প্রশ্নের উত্তরটা আমি একটু ভিন্নভাবে দেব যে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার আর সুযোগ পাবে না, আর কখনোই সুযোগ পাবে না। কিন্তু যদি সরকারের ভেতর থেকে বা লাইক ওই যে আপনার কি বললাম অ্যাবনর্মাল কোনো জায়গা থেকে আপনার কোনো ধরনের নেগেটিভ মানে নেতিবাচক ক্ষমতা ব্যবহার করে যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তখন আবার নতুন করে আরেকটা আন্দোলন দেবে, আরেকটা আন্দোলন হবে। কারণ মানে এই জিনিসটা হয়েছে গত 10 বছর, গত 16 বছর, যে মানে গত 16 বছরের মধ্যে 15.5 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার ভিতরে শেষের 10 বছর অ্যাটলিস্ট জাতীয় পার্টি নামে একটা দল আছে, ওটাকে আওয়ামী লীগ পার্টি হিসেবে দাঁড়া করে রেখেছিল। ওরাই পার্টিটাকে মেরে ফেলেছে, খুন করে তারপর ডেড বডিটাকে সর্ট অফ ওই যে স্ট্রিংস দিয়ে ম্যারিনেটের মতো, জি মমি, হ্যাঁ স্ট্রিংস দিয়ে ওরা পুতুল খেলা খেলেছে এই পার্টিটাকে দিয়ে। তো এরকম যদি অন্য কেউ আওয়ামী লীগকে নিয়ে করতে চায়, কারণ যে জিনিসটা হয়েছে আমরা আওয়ামী লীগের যে জিনিসটা দেখেছি, স্পেশালি হাসিনার আওয়ামী লীগ, মানে হাসিনার মাধ্যমে যে আওয়ামী লীগ যেটা সৃষ্টি হয়েছে গত সরকারের আমলে, ওই আওয়ামী লীগটা যেটা আমরা দেখেছি যে আমরা অনেক ধরনের বাংলাদেশ বিরোধী শক্তিদের মাধ্যমে পরিচালিত হয়েছে ওই দলটা, ওই দলের নেতৃত্ব। এবং ওই দলের নেতৃত্ব যখন টেলিভিশন পর্দার সামনেও কথা বলতো, বিদেশি কোনো শক্তির নাম নিয়ে বলতো যে আমরা তাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা এমনও দেখেছি আওয়ামী লীগের এমপি, সিটিং এমপি বা সিটিং মন্ত্রী বলেছে বিদেশি কোনো একটা শক্তির কোটায় সে এমপি হয়েছে, বা বিদেশি কোনো একটা শক্তির কোটায় সে মন্ত্রী হয়েছে। সো আওয়ামী লীগ ওই ধরনের একটা শক্তি। সো ওই ধরনের অন্য কোনো আপনার অ্যাবনর্মাল কোনো শক্তি যদি তাকে আবার স্ত্রী সম্পর্ক, এই ধরনের কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে, তো ওই ধরনের কোনো শক্তি যদি আবার তাদেরকে সামনে নিয়ে আসতে চেষ্টা করে, তখন কিন্তু আবার ওই যে গতকাল যেমন একটা নমুনা দেখা গেছে যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ একভাবে হয়েছে, ওরকম যদি আবার কোনো প্রচেষ্টা হয়, তাহলে এর থেকে আরো 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 হয়তো সর্ট অফ কি বলবো অন্যরকম ভাবেও বহিঃপ্রকাশ হতে পারে। মানে আপনার কি মনে হয় যে এই 52 মিনিটের যে ভাষণ শেখ হাসিনা দিলেন, এই ভাষণটা দেওয়ার জন্য তো তাকে তার আইটির সহযোগিতা লেগেছে, তার অন্যান্য বেশ কিছু সহযোগিতা লেগেছে, এখানে কোনো মহলের কি ইন্ধন আছে কিনা বা সহযোগিতা করার সুযোগ আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে আরেকটু সরকারের এখনকার যে
যে ভূমিকাগুলো নিয়েছে সেটি হলো যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডাকা হয়েছে, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার, এবং তাকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো তার এন্টায়ার রাজনীতিতে কোনো ধরনের নিজস্বতা বা জনগণ কেন্দ্রিক কোনো ব্যাপার ছিল না। সেটা যে সময়কার আওয়ামী লীগ বলা হোক, কোনো সময় ছিল না। এটা সবসময় একটা আধিপত্যবাদের একটা কোনো ধরনের একটা পরাশক্তির একটা জায়গা ধরেই সে তার রাজনীতিটা করবার চেষ্টা করছে। সে তো কোনো ধরনের জনগণের অভিপ্রায় বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা সে কখনই সেটা বুঝতে পারেনি। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সে যখন ওই বক্তৃতাটা দিচ্ছিলেন, এটা তো আসলে শুনবার কোনো ধরনের ন্যায্যতা নাই, এবং সে কি বলেছে না বলেছে, একজন গণহত্যাকারী, বিশেষ করে লাইভ জেনোসাইড যে করেছে, তার এই আলাপগুলো শুনবার মতো কোনো ধৈর্য বা কোনো কিছুই আমাদের থাকবার কথা না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ওই সময়ে সে তার এখানে কি হচ্ছে সেটা সম্পর্কে তার কোনো ধারণা নাই। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যতবারই এই আলাপগুলো করছেন, এবং ইভেন আজকে যে আওয়ামী লীগ নিয়ে যে আলাপটা করা হচ্ছে বা আমরা যে কথা বলছি, ইভেন আওয়ামী লীগ এই ধরনের এইটুকু সুযোগও আসলে তাদের পাওয়ার কথা না। এই যে তাদেরকে নিয়ে যে কথা বলছি, এইটুকু ন্যায্যতাও তাদের পাওয়ার কথা না, কারণ তারা যেই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে, যেখানে আমার শিশু, ঘরের ভিতরে শিশু মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, এবং আপনি এটা অসংখ্য, এবং অনেকেই স্টিল ট্রমাটাইজ যে এই ধরনের এটি ইটস মানে অ্যাবসোলিউট জেনোসাইড যেটা সে ঘটিয়েছে। তো সেই প্রশ্নে আওয়ামী লীগ তার নিজের ভিতরকার যে আলাপটা, সেই তো তার ভিতরের যে ধরনের হিংসাপরায়ণ যে ঘটনাটা, সে কিন্তু সেটা ঘটাচ্ছে এবং সেটা ঘটিয়েছে। গতকালকের যে ঘটনা বা আরও অসংখ্য যে ব্যাপারগুলো আমরা দেখি, আমরা একদম স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশ আসলে বাংলাদেশের আগামীর বাংলাদেশ বা এখনকার বাংলাদেশে আমরা যে আকাঙ্ক্ষার কথা বলি, সেখানে একটা উন্নত পররাষ্ট্রনীতি হবে, যেখানে এটা খুবই ডিফারেন্ট আলাপ হতে পারে, কিন্তু অন্য কোনো দেশের আমরা কোনো এক্সটার্নাল অ্যাক্টরদের, সেটা স্টেট অর নন স্টেট অ্যাক্টর, কোনো অ্যাক্টরদের কোনো ইন্টারভেন আমরা এখানে চাই না। সে যে কোনো পরিস্থিতিতে এটার দায় কিন্তু ঠিকই সেই ভারতকেও কিন্তু এটা দায় নিতে হবে, যেখান থেকে বসে সেই কাজটা করেছেন। এবং আমি এই জন্য শুরু থেকে যে কথাটা বলেছি যে ফেয়ার অফ ফেয়ারের ঘটনাটা, এটা কিন্তু ফেসিস্টদের ফিলসফি, এবং যেই ধরনের ফেসিস্ট যারাই এই এন্টায়ার এশিয়াগুলোতে বা যেই ধরনের ফেসিস্ট ব্যবস্থাগুলো আমরা দেখি, একটা মনার্ক সিস্টেম আমরা দেখি, যেখানে নির্মমভাবে মানুষকে কোনো ধরনের ইডিওলজি বেস করে মানুষকে কিন্তু সেগ্রিগেট করা হয়, এই বিভাজনের চিন্তা যারা করে, ঠিক তাদের সিলসিলা হচ্ছে যে এই আওয়ামী লীগ কিংবা খুনি শেখ হাসিনা। এতে কোনো ধরনের সাধারণত পুরোটাই সাদৃশ্য। এটা আপনি যদি এদেরকে একটুখানি বোঝাপড়া থাকে, তাহলে এটা কোনোভাবে আলাদা করা যায় না। তো সেই জায়গা থেকে তাদের যে আমি বলবো এই ধরনের আগামী সময়ে আওয়ামী লীগের এই ধরনের ভিডিও বার্তা, যেটা রাষ্ট্রদ্রোহী অথবা যেই ধরনের একটা রাষ্ট্রের সম্প্রীতিকে আসলে বিভাজন করতে পারে, এই ধরনের কোনো বার্তা ইভেন বাংলাদেশের কোনো গেটওয়েতেই তাকে কোনো ধরনের সুযোগ দেওয়া উচিত নয় আমি মনে করি। কারণ একটা আপনি ডিজিটাল ওয়েল বিইংয়ের এই সময়ে, যেখানে প্রতিটা শিশু, প্রত্যেকটা মানুষ সে নিউ মিডিয়ার এই জায়গাগুলোতে কানেক্ট করে, সেখানে এই ধরনের খুনি বা ফেসিস্ট হাসিনার এই আলাপগুলো মানুষ আসলে কিভাবে শুনছে বা এগুলো কেন আসছে, এগুলো ওই জায়গা থেকে ব্লক করে দেওয়া উচিত। সেটার অনেকগুলো পদ্ধতি আছে। সাথে সাথে যেসব পরাশক্তি বা যারা নানাভাবে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে দীর্ঘদিন ধরে এই দেশ থেকে সব কিছু শোষণ করে নিয়ে গেছে, সেই রাষ্ট্রগুলোকে বলা উচিত যে এইখানে এখন জনগণের অভিপ্রায়ের চলছে, জনগণের কথা চলছে। যে আমরা বলি না যে সংবিধান বা কনস্টিটিউশন, এই জন্য তো কনস্টিটিউসি থেকে ব্যাপারগুলো আসে, যেখানে প্রত্যেকটা জনগণ তার জনমতের মধ্য দিয়েই কিন্তু সংবিধানগুলো হয়। তো সেরকম একটা রাষ্ট্র বা দেশের যে কল্পনা আমরা করছি, সেই রাষ্ট্রকল্পে কোনো ধরনের বিদেশি শক্তির এই ধরনের আশ্রয়প্রশ্রয় তারা যাতে দিতে না পারে, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। থার্ড হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ আসলে কি বলছে, এই সময়ে মানুষগুলো কি বলছে, আমরা নতুন করে এই রাষ্ট্র প্রকল্পগুলোকে আমরা গঠনের চেষ্টা করছি, যেখানে আমাদের আলাপগুলো আমরা জনগণের কাছে বলছি, জনগণ থেকে আমরা শুনছি। এবং এটা তো এন্টায়ার বাংলাদেশের মানে কোনো ধরনের ইনস্টিটিউশন বলতে যে ব্যাপারগুলো, সেটা কোনোভাবেই কোনো জায়গায় তৈরি হতে তারা কখনোই দেয় নাই এবং হয়ে ওঠে নাই। এটা একটা অ্যাবসোলিউট যে কোনো একটা ব্যক্তি ওয়ান কলের মধ্য দিয়ে সব হয়েছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের ঘটনা এবং গতকালকের ঘটনা বা যেই ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এটা একটা লং টার্ম সলিউশন দরকার এবং লং টার্ম একটা রোড ম্যাপ দরকার, ভবিষ্যতে আর কখনোই যাতে কোনো ধরনের আধিপত্য সে মস্তিষ্কে কিংবা ফিজিক্যালি কোনোভাবে যাতে আর বিস্তার করতে না পারে। একটু যোগ করি এটি নিয়ে, ববি হাজ্জাজের কাছেও যেতে চাই। সেটি হলো যে
ঠিক এই মুহূর্তে ভারতের কথা বলছিল সুজাউদ্দিন বলছিলেন, ভারতের সরকারের পক্ষে এই বিষয়টিকে কিভাবে দেখা উচিত? কারণ একটি গণ অভ্যুত্থান হওয়ার মাত্র 6 মাসের মাথায় আবারও এমন ছাত্র জনতার বিক্ষোভে রাজপথে নামতে হলো, এবং এর সঙ্গে আরেকটু যুক্ত করছি যে এই ক্ষোভের কারণ কি? এই 6 মাসের মাথায় আবারও কেন মানুষ ক্ষুব্ধ হলো? দেখেন, আপনি ফার্স্টে যেহেতু ভারতের কথা জিজ্ঞেস করেছেন, সো আমি ভারত সম্বন্ধে বলবো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আর ভারতের বড় দাগে মাথা ব্যথা হওয়া উচিত না। অভ্যন্তরীণ বিষয়গুলো, ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্ব প্রয়োজন, এটা বাংলাদেশ অনুভব করে, ভারত অনুভব করে। প্রবলেমটা হলো যে বাংলাদেশের সাথে ভারত হাসিনা সরকারের সাথে যে সম্পর্ক মেনটেন করে যেই জায়গাটায় সম্পর্কটা নিয়ে এসেছিল, যে অলমোস্ট মানে বাংলাদেশকে একটা দাসত্বের জায়গায় নিয়ে আসতে চেষ্টা করে, এটা তো ভাই সভরেন একটা দেশের জনগণ নাগরিকরা কখনোই মেনে নেবে না। সো সেই জায়গাটা থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে অবনতি যে কোনো সময় যদি হয়ে থাকে, এই মুহূর্তটা সেই মুহূর্ত চলছে। কিন্তু প্রতিবেশী দেশ, ডিফেন্স, ট্রেড, যে জিনিসগুলোই বলেন না কেন, আমাদের একে অপরকে প্রয়োজন। মানে শুধু আমাদের ভারতকে প্রয়োজন এটা সত্যি না, কিন্তু ভারতেরও আমাদেরকে ইকুয়ালি জাস্ট অ্যাজ মাচ প্রয়োজন। ভারত যদি জাস্ট একটু সাইজে বড় দেশ বলে সর্ট অফ ব্রাভাডো দেখায় যে আরে আমাদের কিচ্ছু আসে যায় না একটা বাংলাদেশ, না ভাই, অনেক কিছু আসে যায়। বে অফ বেঙ্গল থেকে শুরু করে তাদের 7 সিস্টার্স বলেন, ট্রেড সিকিউরিটি বলেন, ডিফেন্স সিকিউরিটি বলেন, বিশালভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ তাদের জন্য। আমার মনে হয় রাজনৈতিক সরকার, ভারতের রাজনৈতিক সরকার, তারা এটা বুঝতে একটু দেরি হচ্ছে তাদের। তার জন্য এখনো ভারতে যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মিথ্যাচার, কারণ এগেন ভারতের যে রাজনৈতিক সরকার, তারা হিন্দুত্ববাদের সরকার। আমরা একটু থামালাম, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমি এই আলোচনা চলবে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হবে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমি বিরতির সময় দেখছিলাম এখানে একজন দর্শক আপনাকে দুজনকে প্রশ্ন করেছে, এর আগে 21 বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ, ভুল হয়েছে, ক্ষমা চেয়ে ক্ষমতায় আসে 96-তে। অবাক করার ব্যাপার হলো এবার 2000 তাজা প্রাণহানি ঘটিয়েও এই 6 মাসে আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত ক্ষমা চায়নি। এই দলটি কি তার রাজনৈতিক চরিত্র হারিয়ে কালের গর্ভে বিলীন হতে চায় কিনা? যে আলোচনা করছিলাম যে এই বক্তব্য প্রচারের পেছনে কি আসলে ভারতের কোনো আদৌ ইন্ধন আছে কিনা? ভারতের, যদিও ভারতের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে তারা পরিষ্কার করেছে যে তাদের ইন্ধন নাই, এবং আমরাও মানে আনঅফিশিয়ালি ভাবে তাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের সাথে আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি আনঅফিশিয়ালি, কারণ আমরা স্টেট অ্যাক্টার্স না। সো সরকার সরকারের মতো যোগাযোগ করেছে, আমরা সেই হিসেবে আনঅফিশিয়ালি যোগাযোগ করেছি, এবং তারাও আমাদেরকে আস্থা দিতে চেষ্টা করেছেন যে তারা এটার সাথে জড়িত না। ইদার ওয়ে আমরা চাই না ভারতের স্টেট যেন এগুলোর সাথে জড়িত থাকে। বাট যেটা বললাম যে পলিটিক্যাল সরকার, হিন্দুত্বা সরকার, তারা ভোট পায় ভাই মুসলমান বিরোধিতা করে। সো বাংলাদেশ সম্বন্ধে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদের বাঁচাতে হবে, এই ধরনের রেটরিক তারা ব্যবহার করলে তারা নিজেদের ভোট আরও বেশি ইনশিওর করতে পারেন। সো তারা সর্ট অফ জিও পলিটিক্যাল অবস্থান নিজের দেশের কথা চিন্তা আগে না করে তার ওই হিন্দুত্বা ভোট কীভাবে তুলবেন এটা নিয়ে আরও চিন্তা বেশি করছেন। এনিওয়ে এটা আমার মনে হয় সুনার এটা ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে বিশ্বে আমাদের বন্ধুর অভাব নেই। মানে ওই আপনি মনে করেন চায়না থেকে শুরু করে ওই অস্ট্রেলিয়া ধরেন, যেটাই ধরেন না কেন, বন্ধু ভাই আমরা অনেক খুঁজে বের করতে পারবো। যদি ভারত আমাদের বন্ধু না হয়, আমরা চাই ভারত বন্ধু হোক, কিন্তু যদি না হয় অসুবিধা নাই ভাই, আমরাও চলে যাব, মানে আমরাও পার পেয়ে যাব। অনেক দেশের বন্ধু না হয়ে অনেক দূর গেছে, অনেক ভালো করেছে। উই হ্যাভ অ্যাক্সেস টু গ্লোবাল ট্রেড, উই আর নট লিমিটেড টু ইন্ডিয়ান ট্রেড। এটা ইন্ডিয়ারও বুঝতে হবে, তারা ঠিকই লাইনে আসবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমরা বোধহয় কথা বলছিলাম যে ওই যে আপনার যে প্রশ্নটা উনি করলেন যে আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে কিনা, আমি আপনার আমাদের যে বিজ্ঞ শ্রোতা যিনি প্রশ্নটা করেছেন তাকে বলবো যে ভাই, আপনারা যদি এখনও মনে করেন যে আওয়ামী লীগ বিলীন হয়ে যায়নি, তাহলে আপনারা একদম ভুল মনে করেন। আওয়ামী লীগ পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার পর এই যে বড় দাগে যে ভোট ডাকাতি, গণহত্যা, অর্থনৈতিক লুটতরা, যেগুলো বিলীন হয়ে যাওয়ার পর করেছে। কিন্তু একটা সঠিক রাজনৈতিক দল যেটাতে জনসম্পৃক্ততা আছে, যে রাজনৈতিক দলের জনগণের নেতারা যে রাজনৈতিক দলে আছে, সেই রাজনৈতিক দল না আসলে সেই রাজনৈতিক নেতা
জনগণের উপরে গুলি বর্ষানোর অর্ডার দিতে পারে না। সেই রাজনৈতিক নেতা ভোট ডাকাতি করতে, মানে একটু চুরি, আচ্ছা ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়, 2-4টা এদিক এই আমিও সিল মারবো, ও একটু সিল মারবে, এগুলো একটু হওয়া উচিত না, সেটা ভিন্ন কথা, একটু হয়। বাট ভোটের অধিকার কেড়ে নেবে একজন প্রপার সঠিক রাজনৈতিক নেতা হয়তো করতে পারে না। তার জন্য আপনি দেখবেন যে শেখ হাসিনার আশেপাশে যারা ছিল কেউ রাজনৈতিক নেতা ছিল না। আপনি যদি বলেন মানে যত এই যে সালমান এফ রহমানের কথা বলবেন, ও রাজনীতি কবে করলো? ওই যে কি একটা গুলশান বনানীর এমপি হয়েছিল, ছেলেটার নাম ভুলে গেলাম, আরাফাত, হ্যাঁ, ও কবে রাজনৈতিক নেতা ছিল? এর কেউ রাজনৈতিক নেতা না। আর আপনি যদি আরো দু একটা নাম বলেন, নানক, হিরো আলমের প্রতিপক্ষ ছিল, হ্যাঁ প্রতিপক্ষ ছিল, হিরো আলমের কাছে নির্বাচনে হেরেছিল, যে একটা এরিয়ার সেন্টারগুলোতে যেখানে তারা ভোট রিগিং করতে পারে নাই, ক্যান্টনমেন্ট, ওইখানে প্রত্যেকটা সেন্টারে হিরো আলম ছিল, জিতেছে। সো তাহলে নির্বাচন আসলে হিরো আলমের কাছে পর্যন্ত আরাফাত হেরেছে। এনিওয়ে, আর যে দু একটা দেখতেন নানক রাজনৈতিক নেতা কখনোই ছিল না, নানক ছিল গুন্ডা। আপনার মনে আছে এই যে 96 সালে বাসে আগুন দিয়ে মানুষ মারার জন্য দায়ী কে ছিল? কলিন পাওয়েল ছিল তখন। জি জি, এবং শেরাটনের সামনে জি 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 দোতলা একটি বাস, জি 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 11 জন মারা গিয়েছিল। এক্স্যাক্টলি, ওইটার হোতা তো ছিল নানক। সো নানক রাজনৈতিক নেতা কি বাসে আগুন দিয়ে 11 জনকে হত্যা করে নাকি? এগুলো হলো গুন্ডা ডাকাতদের কাজ। হাসিনা তুলে গুন্ডা ডাকাত, ব্যবসায়ী ডাকাত, তারা সরকারে থাকতেও কিন্তু আমরা এরকম বাসে আগুন দিয়ে করতে দেখেছি। 2015 সালে জানুয়ারি টু মার্চ বিএনপি যখন, মানে আমরাও একভাবে আন্দোলনরত ছিলাম, আমি তখন কোনো রাজনৈতিক দল থেকে দূরে ছিলাম, বাট আমরাও আন্দোলনরত ছিলাম একভাবে চিন্তা করলে। 2015 সালের জানুয়ারি টু মার্চ মানে আমরা মিডিয়ার কয়েকটা খবর আসতে দেখেছি, যে আপনাদের মতো মিডিয়ারা কয়েকটা খবর দিয়ে তারপর তাদের থেমে যেতে হতো। আমরা বুঝতে পারি আপনাদের চ্যানেল বন্ধ করে দিয়ে থেমে যেতে হতো। কয়েকটা খবর আসা শুরু করেছিল যে এই বাসে যখন আগুন দিয়েছে, বাসের পাশ দিয়ে সব পুলিশরাই দাঁড়িয়ে আছে। তাহলে মানে বিএনপির লোকজন শাহবাগে এমন একটা ছিল যে আগুন দিল, সবাই মারা গিয়েছে, পরে যে মিডিয়া খুঁজে পেয়েছে। রাইট। সো এই জিনিসগুলো মানে তখন পুলিশের থেকে জানানো হয়েছে যে মানে ওই সেখানে একটি বাস জানুয়ারি পুড়িয়ে টু দেওয়া মার্চ হয়েছে। যত ভায়োলেন্স, যত অরাজকতা হয়েছিল, এটার ভিতরে অনেকগুলোর জন্য কিন্তু দায়ী এই হাসিনার লোকজনই ছিল। সো এটা রাজনৈতিক দল ছিল না ভাই, এটা রাজনৈতিক দল হওয়া অনেক আগে বন্ধ করে দিয়েছে। এরা যেভাবে চলছিল, আপনি ওই যে বুয়েটে আবরার ফাহাদ বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ড বলেন, যেটাই বলেন, এগুলো ছিল সবই লুটতরা, যে এটা একটা ডাকাত বাহিনী ছিল। ছাত্রলীগ যে বাচ্চারা জয়েন করতো, তারা ওই যে মোটরসাইকেল পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে জয়েন করতো, ঠিক একটা ডাকাত বাহিনীতে যেভাবে জয়েন করে। রাজনীতি করার জন্য, জনগণের সেবা করার জন্য এই দলে কেউ জয়েন করে নাই গত 15 বছর। তাহলে এটা রাজনৈতিক দল হয় কি করে? এস এম সুজাউদ্দিন, আমরা একদম শেষ প্রান্তে, একই প্রশ্ন থাকলো দর্শকের যে প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ভাই যেটা বলছিলেন যে ওদের রাজনৈতিক দল হওয়া বা দল না হওয়ার বাইরে হচ্ছে যে মানুষ হওয়ার যে ব্যাপারটা, একটা স্বাভাবিক একজন, তো আপনি রাজনৈতিক ব্যক্তি, এর আগে তো আপনি একজন মানুষ। একজন মানুষের যে একটা মানুষ যা করতে পারে না, একজন মানুষের পক্ষে যা করা সম্ভব না, এটাও কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা তার হেলমেট বাহিনী তারা কিন্তু সেটা করেছেন। সেটা তার প্রত্যেকটা জায়গায় এটার কিন্তু প্রমাণ আছে, এবং সেই প্রমাণ দিয়ে, এবং তারা নিজেরা এত নৃশংসভাবে কাজগুলো করেছেন। এই নৃশংস কাজের যদি আপনি এটা ডকুমেন্টেশন করতে গেলে অনেকগুলো সময়, আমাদের আরও অনেকগুলো বছর শুধু এগুলো ডকুমেন্টেশন করতেই লাগবে। তারা কিভাবে নির্মমভাবে হত্যা করেছে মানুষগুলোকে, এবং হত্যা করার পরে একটা নানা ধরনের মিডিয়া ট্রায়াল করেছে, এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা দেখিয়েছেন যে ব্যাপারটা, ঘটনাগুলো সেটি জায়েজ ছিল। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো তো আসলে তাদের তো দুই একটা ফোন কলের মাধ্যমে তারা ঘটনাগুলো ঘটিয়েছে, এবং তাদের যে রাজনৈতিক যে চর্চার যে ব্যাপারটা, সেটা তো আসলে হয় নাই, সেটা তো কখনো করতে হয়তো চায় নাই। সেটা নগদ, বিকাশ এমপি, আমরা এই ধরনের ঘটনাগুলো শুনি যে নগদে এমপি বানিয়ে ফেলেছে, বিকাশ এমপি বানিয়েছে আগের দিন রাতে। ইভেন শুধুমাত্র এটা নয়, সেটা হচ্ছে যে তার নিজের কর্মীর ভোটটাও কিন্তু সেই সময় তার নিজের কর্মীরাই কিন্তু দিতে পারে না, কারণ তাদের ভিতরেও একটা আধিপত্যের যে ব্যাপার ছিল, সে কে কোন ক্লাসের কর্মী। আর সাথে হচ্ছে যে ছাত্রদের যে, বা নানাভাবে ছাত্রলীগ যে যারা করেছে সেই সময়, এবং যাদেরকে করতে তারা বাধ্য করিয়েছে, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু এন্টায়ার একটা দেশকে তারা একটা ঘুমুট পরিস্থিতির মধ্য দিয়ে রেখে দিয়েছিল। এবং যে ঘুমুট পরিস্থিতির মধ্য দিয়ে কোনো ধরনের আলো বা কোনো ধরনের চিন্তা কেউ করবে, আবরার ফাহাদের তো একটা ঘটনা আমরা দেখি, এই ধরনের ঘটনা কিন্তু আর অসংখ্য ঘটনা নানাভাবে ঘটেছে। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, একটা ন্যারেটিভ করার চেষ্টা করেছে, এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকেও তারা কি করেছে, ব্যবহার করেছে, যাতে করে এই ঘটনাগুলো প্রকাশ্যে কোনোভাবে যাতে না আসে। যে ঘটনাগুলো কিন্তু খুবই নৃশংস।
আমরা হয়তো আলোচনা করতে পারলে জানতে চাইতাম যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদের প্রধান তো চলে গিয়েছেন ভারতে, কিন্তু তারা তো অনেকেই আছেন, তারা আসলে কোথায় যাবেন এখন? তাহলে এই প্রশ্ন আমরা দর্শকের কাছেই রাখি। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের শেষ প্রান্তে আমরা দর্শক আজকে শেষ করছি, তবে শেষ করার আগে একটি প্রত্যাশা রেখে যেতে চাই যে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল সেই শহীদের পরিবার কিন্তু আজকে শাহবাগে অবরোধ করেছে এবং তারা অবরোধ করে আন্দোলন করে রাজপথে নেমে তাদের শহীদদের স্বীকৃতির জন্য দাঁড়াতে হচ্ছে। এই আন্দোলনকে সাধারণ মানুষ খুব ভালো চোখে নেবে না, কারণ এই অভ্যুত্থানের নায়ক ছিল তারা। সেই জায়গাটি অবশ্যই সরকার সঠিকভাবে মূল্যায়ন করবে, আরও গভীরভাবে বাস্তবায়ন করবে, এই আশা এবং প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।